শালা কুত্তা জামাই, তুই মেয়ে পাসনি আর বিয়ের জন্য আমার মতো ভদ্র মেয়েকে তোর বিয়ে করতে হলো। এবার দেখ, তোরে আমি এমন থেরাপি দিব যে জীবনেও আর বিয়ের কথা বলবি না। ফাজিল পোলা, তোর বিয়ে করার স্বাদ মিটিয়ে দেব। তোর জন্য বাপি আমাকে এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিল। বারান্দা দিয়ে পালাতে গিয়ে দেখি ওখানেও লোক দাঁড় করিয়ে রাখছে। দাঁড়া, তোরে আমি এমন ভাবে থেরাপি দিয়ে সোজা করব তুই কল্পনাও করতে পারবি না। উগান্ডা কালা কুমির। রুহি খাটের উপর বসে কথাগুলো বলছিল। মুগ্ধ হাঁ করে রুহির মুখের দিকে তাকিয়ে আছে। রুহি এবার আরো রেগে গেছে মুগ্ধর চুপ করে থাকাতে। রুহি বিছানার থেকে উঠে মুগ্ধর সামনে দাঁড়ালো আর মুগ্ধর মাথার পাগড়িটা নিয়ে এক আছাড় দিল। ফাজিল পোলা, আমার সাথে মস্করা করস? কথা কি মুখে আসে না তো, নাকি তেলাপোকা থেরাপি দিব তোকে? আপনি এসব কি বলছেন? আমার তো মাথায় কিছুই ঢুকছে না। আর এভাবে কথা বলছেন কেন? তোর মাথায় এখন থেকে এটা ঢুকিয়ে নে যে প্রথমত, 1, আমাকে টাচ করা যাবে না। 2, আমার কোনো কাজে বাধা দেওয়া যাবে না। 3, আমার সব দুষ্টুমিতে আমাকে সহ্য করতে হবে, সাহায্য করতে হবে। 4, পড়াশোনা আমার মাথায় ঢোকে না, এইটার করতেও চাই না আমি এইসব। আর একটা কথা, এদিক ওদিক করলে তুই বুঝবি রুহি চৌধুরী কি জিনিস। আমার তো সুন্দর দুষ্টুমি ভরা জীবনটাকে এভাবে বন্দি জীবন করবে ভেবেছিলি? কিন্তু আমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, সেটা ভাবলি কি করে? এইসব কথা খুব সুন্দর করে তোর মাথায় ঢুকিয়ে নে। আর আমি ঘুমাতে খুব ভালোবাসি, আমার ঘুমের ডিস্টার্ব হলে তোরে আর বাঁচিয়ে রাখবো না। মুগ্ধ একগাল হেসে ওর জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। আর রুহি বিছানায় 4 হাত পা ছড়িয়ে ঠাস করে শুয়ে পড়ল। আর মুগ্ধ মনে মনে বলছে, ডেভিল রানী, আপনি কত দুষ্টুমি করতে পারেন আমিও দেখতে চাই। আপনার দুষ্টুমি যত বাড়বে আমার রোমান্টিকতা সেই লেভেলের হবে। আমিও দেখতে চাই আমার দুষ্টু বউটা কত রকমের দুষ্টুমি করতে পারে। তোমাকে এজন্য আমার কাছে নিয়ে আসা ডেভিল রানী। এবার তুমিও বুঝবে তোমার একমাত্র হাজব্যান্ড মুগ্ধ কী জিনিস। এতক্ষণ কিছু বলিনি কারণ আমি দেখতে চেয়েছিলাম আমি দুষ্টু রানীটা কত স্পিডে কথা বলতে পারি সেটা দেখার জন্য। রুহি, তোমার এই রাগি আর দুষ্টুমি দেখে আমি তোমার প্রেমে পড়েছি ম্যাম। তোমাকে আমি আমার মনের রানী বানিয়েছি। সারা জীবন আমার বাহু ডোরে তোমাকে বন্দি করে রাখবো। মুগ্ধ রুম থেকে বের হয়ে দেখে রুহি ওভাবেই শুয়ে ঘুমিয়ে গেছে। মুগ্ধ রুহিকে একবার ডাকলো, কিন্তু রুহির কোনো সাড়া শব্দ নেই। দেখে আবার ডাকলো। এইবার মুগ্ধ পাশের গ্লাস থেকে পানি নিয়ে রুহির মুখের ওপর মারলো। আর রুহির চিৎকার করে, গিয়া খোদা, ছাদ কি ফুটা হয়ে গেছে নাকি? আমাকে কেউ বাঁচাও, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। বাপি, আমাকে বাঁচাও। আরে তোমার হাজব্যান্ডের বাড়ি এত দুর্বল করে বানানো না যে ছাদ ফুটো হয়ে যাবে। নাও ওঠো, ড্রেসটা চেঞ্জ করে কিছু খেয়ে তারপর ঘুমাবো। নাও তাড়াতাড়ি ওঠো। কুত্তা জামাই, তোর এত বড় সাহস, তুই আমার ঘুম নষ্ট করলি। তোকে তো আমি। রুহি নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে মুগ্ধর গলায় কামড় বসালো। আর মুগ্ধ হুট করে কামড় বসাবে সেইটা কল্পনাও করেনি। মুগ্ধ চোখ বন্ধ করে নিল। রুহি খুব জোরে কামড়ে ধরেছে। আর মুগ্ধর গলার কামড়ে ধরে থাকা অবস্থায় আবারও ঘুমিয়ে গেছে। রুহি পড়ে যেতে নিলে মুগ্ধ রুহিকে ধরে ফেলে। রুহিকে সুন্দর করে শুইয়ে দিয়ে রুহির শরীরে গহনাগুলো খুলে দেয়, মাথার ওড়না ফেলে দিল। আর মুগ্ধ রুহির দিকে তাকিয়ে হেসে দিল। পাগলিটা শুধু মাথাতেই বড় হয়েছে, বুদ্ধি বলতে কিছু নেই। তুমি যে আমার গলাতে কামড় বসালে, এজন্য কালকেই ভাবিরা সবাই তোমাকে লজ্জাতে ফেলবে। আর আমি তোমার সেই লজ্জা মাখা মুখটা দেখব, এটা ভাবলেই আমার হাসি পাচ্ছে। হে খোদা, আমার ডেভিল রানীর রাগটা একটু কমিয়ে দাও। ইসরে, দুষ্টুটাকে দেখতে কতটা মায়াবী। এখন এই মুখটা দেখলে কে বলবে এই মেয়েটা এত দুষ্টু। মুগ্ধ রুহিকে এক সাইডে শুইয়ে দিয়ে পাশে মুগ্ধ শুয়ে পড়ল আর রুহির দিকে তাকিয়ে আছে। একটার সময় মুগ্ধও ঘুমিয়ে গেল। রাত প্রায় 2টার দিকে মুগ্ধর ঘুম ভেঙে গেল। ও নিজের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে যে মুগ্ধ কোন পজিশনে শুয়ে আছে। মুগ্ধ রুহির দিকে তাকিয়ে দেখলো রুহি মুগ্ধর গলায় মুখ রেখে আরামসে ঘুমাচ্ছে। আর একটা হাত মুগ্ধর গলা জড়িয়ে ধরে আছে। রুহির একটা পা মুগ্ধর পেটের ওপর। মুগ্ধ এইবার কোনো রকম ভাবে নিজেকে ছাড়াতে পারেনি। আর কেউ শরীরে টাচ করলে মুগ্ধর ঘুম আসতো না, বাট রুহির বেলাতে আলাদাই একটা অনুভূতি ফিল হচ্ছে। রুহির নিঃশ্বাস মুগ্ধর শরীরে একটা কারেন্ট সৃষ্টি করছে। মুগ্ধ নিজেকে কন্ট্রোল করে রুহিকে নিজের সাথে জড়িয়ে নিয়ে ঘুমিয়ে গেল।
সকালবেলায় রুহির চিৎকারে মুগ্ধর ঘুম ভাঙে। যদিও রুহির ঘুম ভাঙার আগে মুগ্ধ ওকে নিজের থেকে ছাড়িয়ে মাঝখানে বালিশে রেখে দিয়েছিল, কারণ রুহির যে এইটা নিয়েই তুলকালাম করবে মুগ্ধ সেটার অজানা নন। মুগ্ধ বিছানায় উঠে বসতেই রুহি এসে মুগ্ধর কলার চেপে ধরেছে। আমার গয়নাগুলো তুই চুরি করে বেচে দিয়েছিস? আর ইয়ার তোমার গয়না ওই যে ড্রেসিং টেবিলের ড্রয়ারে আছে, রাতে তোমার ঘুমাতে সমস্যা, এজন্য আমি খুলে রেখেছিলাম। আর মেয়ে মানুষের গয়না নিয়ে আমি কি করব? খুলেছিস না ওগুলো চুরি করার মতলব? আমি বুঝি না মনে করেছিস? আমি সব বুঝি। বেশ কথা বললে, আমার যে এরকম চুরি করা গয়না খুলে দিয়েছিস, আমিও কিন্তু তোকে চুরি করে আমার গয়নাগুলো পরিয়ে নেটে ছেড়ে দিব, তখন বুঝবি মজা কাকে বলে। এ কথা বলে রুহি হন হন করতে করতে চলে গেল। ইয়া খোদা, আমি এই কোন এলিয়েনের প্রেমে পড়লাম? ওদিকে রুহি ওয়াশরুম থেকে চিৎকার করছে আর গান গাচ্ছে। এবার মুগ্ধ অবাক হয়ে ওয়াশরুমের দিকে তাকিয়ে আছে, আর রুহি ওয়াশরুমের ভেতরে শাওয়ার ছেড়ে দিয়ে উড়াধুরা নাচছে আর গান গাচ্ছে। মুগ্ধ হাঁ করে এতক্ষণ রুহির গান শুনছিল। ওর হুঁশ আসে রুহির দরজা খোলার শব্দে। মুগ্ধ চোখ বড় বড় করে তাকিয়ে আছে রুহির দিকে, আর রুহি নিজের মতো চুলের টাওয়ার পেঁচিয়ে আর কালো 3/4 প্যান্ট আর গোলাপি টপস পরে বের হয়েছে। এই মেয়েকে দেখে কেউ বলবে না কালকে এনার বিয়ে হয়েছে আর এনার বর সশরীরে ওনার সামনে বসে আছে। মুগ্ধর অবাক হওয়ার এখনো শেষ হয়নি। আচ্ছা, তুমি ওয়াশরুমে এতক্ষণ চিৎকার করে গান করছিলে কেন? ওটা চিৎকার করে গান করা বলে না, এটাকে বাথরুম সং বলে। আর এই বাথরুম সং না করলে আমি শাওয়ার নিতে পারি না। আপনিও শাওয়ার ছেড়ে উড়াধুরা নাচবেন আর গান গাইবেন, দেখবেন মনটাই কেমন ফুরফুরে হয়ে গেছে। এসব পাগলের কাজ আমার করার দরকার নাই। তোর এত বড় সাহস, তুই আমায় পাগল বললি? তোকে আমি... রুহি ওর মাথায় টাওয়াল খুলে মুগ্ধর মাথায় জড়িয়ে দিল, আর ড্রেসিং টেবিলের ওপরে চুলের কাঁকড়া এনে মুগ্ধর নাকে আটকে দিচ্ছে। মুগ্ধ এবার চিৎকার করেও করতে পারছে না। মুগ্ধ রুহিকে একটানে বিছানায় ফেলে, রুহির ওপর উঠে বসে, আর রুহি মুগ্ধর ওপর থেকে সরানোর জন্য হাজার চেষ্টা করে। একসময় ফাজিল পোলা, তোকে আমি কালা সমুদ্রের পানিতে ডুবিয়ে মারবো। আমার উপর উঠে বসলি কেন? কুত্তা জলহস্তি, নাম আমার উপর থেকে। নামবি নাকি তোকে আমি কামড়ে দেব? ইসরে, এই দুষ্টু মেয়ে, তুমি আমার নাকে এটা কি আটকে দিলে? ভালো করে তাকিয়ে দেখো তো আমার নাকটাই কেমন লাল হয়ে গেছে। আর আমাকে জলহস্তি বললে কেন? তোকে জলহস্তি বলছি, হাতি তো বলিনি। তুই কি নামবি নাকি তোরে উষ্টা দিয়ে উগান্ডা পাঠাবো? আরে আমার বউ তো দেখছি রেগে গেছে। আচ্ছা, তুমি এসব ড্রেস বদলে শাড়ি পরে এসো, নতুন বউকে এসব ড্রেসে একদম মানায় না। একসময় মুগ্ধ উঠে দাঁড়াতেই ডোর নক হয়। মুগ্ধ রুহির দিকে তাকিয়ে ডোর খুলে দেখে ওর কাজিনের বউরা এসেছে। মুগ্ধ শয়তানি হাসি দিয়ে ওর ভাবিদের বলল, কি দেবর, তোমার কি অবস্থা? আর তোমার নাক লাল হয়ে আছে কেন? ওটা বউয়ের ভালোবাসার চিহ্ন। আমার বউটা এত ভালো যে কি বলবো, আমি কল্পনাও করিনি এত ভালো একটা মেয়ে আমার বউ হবে। তা তোমাদের মিশন কেমন চললো? আরও বলো না ভাবি, সারা রাত যুদ্ধ করতে করতে সকাল হয়ে গেল। কি আর বলবো তোমাদের, তোমরা তো আমার থেকে 10টা এগিয়ে। থাক বাপু, তোমার আর বলা লাগবে না। তুমি যে লাগাম ছাড়া মানুষ, তখন আমরাই লজ্জায় পড়বো। মুগ্ধ মনে মনে ওদের দিকে তাকিয়ে বলল, হায় রে মেয়ে মানুষ, তোমাদের বুদ্ধি যে হাঁটুর নিচে সেটা আবার প্রমাণ করলে। যাই হোক, আমি বললাম এক মিশনের কথা, ওরা বুঝলো আরেক মিশনের কথা। দৌড় মাথা, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। এইসব কথা বলে ভাবিদের দিকে তাকাতেই দেখে ভাবিরা বড় বড় চোখে মুগ্ধর দিকে তাকিয়ে আছে। মুগ্ধ ভ্রু নাচিয়ে ভাবিদের জিজ্ঞাসা করলো, কি হয়েছে? এইভাবে তাকিয়ে কি দেখছো? আমি কি আগের তুলনায় আরো বেশি সুন্দর হয়ে গেছি? মুগ্ধ, এইসব কি শুনছি? তোমার থেকে এগুলো কখনোই আশা করিনি। এসব চাচ্চু জানলে কত কষ্ট পাবে জানো? আমি কি করেছি আমি এটাই বুঝতে পারছি না। আমাকে বলো, আর না বললে জানবো কি করে? তুমি কালকে রাতে রুহিকে রুম থেকে কেন বের করে দিয়েছো? আবার সবাই সকাল সকাল ওকে রুমে ডেকে নিয়েছো কেউ দেখার আগে। আর এগুলো ওকে কি পড়তে দিয়েছো? আবার জোর করে শাওয়ার নিয়ে বলেছো, যাতে কেউ তোমাদের ডাউট না করে। কি এগুলো আমি করছি? একদম ন্যাকা সাজবে না। রুহি, তুমি কিচ্ছু মনে করো না, আমরা আছি তোমার পাশে। এবার চলো, আমরা পাশের রুমে তোমাকে নিয়ে যাই, রেডি করে দিই। বড় আম্মু ডাকছে। আচ্ছা ভাবি, চলেন। এসবও দেখার বাকি ছিল খোদা। রুহি রুম থেকে বের হওয়ার আগে মুগ্ধর দিকে তাকিয়ে একটা শয়তানি হাসি দিল।
আর মুগ্ধকে যে রুহি ওভাবে গোল খাওয়াবে মুগ্ধ ভাবতেও পারেনি। বেচারা মুগ্ধ গোল খেয়ে ওইখানেই দাঁড়িয়ে রুহির যাওয়া দেখছে। মুগ্ধ মনে মনে হাসলো, আগে মুগ্ধর দিকে তাকিয়ে একটা শয়তানি হাসি দিল। আর মুগ্ধকে যে রুহি ওভাবে গোল খাওয়াবে মুগ্ধ ভাবতেও পারেনি। বেচারা মুগ্ধ গোল খেয়ে ওইখানেই দাঁড়িয়ে রুহির যাওয়া দেখছে। মুগ্ধ মনে মনে হাসলো, রুহি এভাবে ওকে ফাঁসিয়ে দেবে ভাবেনি, কারণ মুগ্ধ চেয়েছিল রুহিকে লজ্জায় ফেলতে। সেখানে মুগ্ধই গোল খেয়ে বসে রইল। মুগ্ধ টাওয়াল নিয়ে ওয়াশরুমে গেল। শাওয়ারের নিচে দাঁড়িয়ে রুহিকে প্রথম দেখার দিনটার কথা মনে পড়ে গেল। সেদিন মুগ্ধ তাড়াতাড়ি বাসা থেকে বের হয়েছিল অফিসের জরুরি মিটিং থাকায়, কিন্তু দুর্ভাগ্যক্রমে জ্যামে আটকে যায়। মুগ্ধ কি মনে করে গাড়ির গ্লাসের দিকে তাকিয়ে দেখে পাশের গাড়ি থেকে মুগ্ধর গাড়িকে কেউ ব্রাশ করে থুতু ফেলছে। এটা দেখে মুগ্ধ সাথে সাথে গাড়ির গ্লাস নামায়। এবার সরাসরি কুলিটা মুগ্ধর শার্টে পড়ে। এবার মুগ্ধ রেগে গিয়ে কিছু বলার আগেই গাড়ির থেকে একটা মেয়ে মাথা বের করে। আরে ইয়ার, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, আর আজ কলেজে একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে। যদি পড়াশোনা কিছুই করিনি তবুও যাই, দেখি টিচারটাকে কি করে রাগানো যায়। আর মুখটা ধুয়ে আসার সময় পাইনি, তাই গাড়িতে বসে ব্রাশ করে নিলাম। কিছু মনে করবেন না যেন, নিজের দায়িত্বে গাড়িটা শহর নিজেও ওয়াশ হয়ে নেবেন। ভালো থাকবেন, বাই। আর মুগ্ধ কিছু বলার আগেই রুহি গাড়ি টান দেয়। আর মুগ্ধ ভাবতে থাকে এতক্ষণ কি হলো, এ কি মানুষরূপী এলিয়েন নাকি? সরি, কিছু কারণে নায়ক নায়িকার নামটা বদলাতে হচ্ছে। সাদমান শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে দেখে নূর সোফার ওপর বসে ফোনে কিছু করছে। সাদমান আর নূরকে কিছু না বলে নিজে রেডি হয়ে একবার নূরের দিকে তাকিয়ে বলল, এই যে ম্যাম, আপনি কি নিচে যাবেন নাকি এখানেই বসে থাকবেন? যাচ্ছি, চলুন। আপনার জন্যই আমাকে আপনার ভাবিরা আমাকে এখানে বসিয়ে রেখে গেছে। তুমি পারো বটে, তবে তুমি সকালবেলা যা করলে এর হিসাবটা তোলা রইল। সময় করে হিসাবটা বরাবর করে নিব। আর এইভাবে মুখ বাঁকা করবে না, দেখবে একদিন সত্যি সত্যি মুখ বাঁকা হয়ে যাবে। এই, আপনি সামনে থেকে সরুন তো, কানের কাছে বকবক করেই যাচ্ছে সেই কখন থেকে। সাদমান আর নূর একসাথে নিচে গেল। ওদের দেখে সাদমানের বাবা মা নূরের সাথে কথা বলল। সাদমানের বাসায় সাদমানের এক কাজিন থাকে, আর তার নাম সারোয়ার হাসান শুভ। এখান থেকে পড়াশোনা করে। কেউ দেখে বলবে না এটা সাদমানের কাজিন। ওরা সব সময় একে অপরের ক্লোজ। কিন্তু শুভর একটা সমস্যা, উনি কথা বলতে গিয়ে কথা আটকে যায়। আমরা যাকে তোতলা বলে থাকি। নূরকে দেখে শুভ হেসে নূরের সাথে কথা বলতে শুরু করে। তো তো তোমাকে ভাবি বলে ডাকবো না, তো তুমি আমার ছোট, তো তোমাকে রাঙ্গাবনু বলে ডাকবো কেমন? ওর মাঝে মাঝে কথা আটকে যায়, তবে তোমার কেন কথা আটকালো? তুমিও কি? আরে না, ভদ্রতা দেখালাম, কারণ সকালবেলা বাপি বলেছে যে যেমন ভাবে কথা বলবে তার সাথে যেন ভদ্রতা দেখিয়েই কথা বলি। আমার একটা মেয়ের শখ ছিল, বাট আল্লাহ আমাকে দেয়নি। তো আমি এটা মন থেকে ভেবেছি যে আমার ছেলের বউকে আমি আমার মেয়ে করে রাখবো। ওকে ডান, বাট আমি কিন্তু তোমার সাথে ঝগড়া করব। তুমি আমাকে শাসন করবে, আবার দুইজন একসাথে মিলে ঘুরতে যাব, ফুচকা খাবো, শপিং করব। আচ্ছা, তাই হবে। মাম্মা, আজ থেকে তুমি আমাকে খাইয়ে দিবে। জানো তো, আমার মাম্মা ওই দূর আকাশের তারা হয়ে গেছে, ওই দূর আকাশের তারা হয়ে গেছে। আমি কখনো মাম্মাকে দেখিও নি, মাম্মার আদরও পাইনি। এবার তোকে একটা মারবো, ফাজিল মেয়ে। তুই না এখনই বললি আমি তোর আম্মা, তাহলে এভাবে বলছিস কেন? দাঁড়াও, আগে খেয়ে শক্তি করে নেই, তারপর না হয় আমাকে মেরো, কেমন? সাদনানের বাবা মা হেসে দিল। বাকিরা একসাথে সবাই খেতে বসলো। নূরকে ওর আম্মা খাইয়ে দিচ্ছে, আর নূর বক বক করেই যাচ্ছে। আগে এই বাড়িতে কথা বলার মতো কেউ ছিল না, এখন একজনকে পেয়েই সাদনামের মায়ের খুশির শেষ নেই। নূর একবার সাদনামের দিকে তাকিয়ে দেখে সাদনান খুব মনোযোগ দিয়ে খাবার খাচ্ছে। নূরের মুখে একটা শয়তানি হাসি ফুটে উঠল। জানো মাম্মা, আমি দারুণ দারুণ রেসিপি রান্না করতে পারি। তাই নাকি? বাহ, আমার মেয়ে বলে কথা। তা কি কি রান্না
জানিস তুই? কেঁচো ভুনা, টিকটিকির বারবিকিউ, মাছের মাথা দিয়ে সেমাই, ব্যাঙের ঝাল ফ্রাই আর লাল পিঁপড়া দিয়ে ফ্রাইড রাইস। এত ভালো ভালো রেসিপি আমাদের আর এসব খাওয়ার বয়স। আদনান এসব ডিশ খেতে খুব পছন্দ করে। তুই এসব ডিশ রান্না করে ওকেই খাওয়াস কেমন? হুম হুম, এটা বেটার হবে। আমিও খাবো না মা, তুই সাদমানকে খাওয়াবি কেমন? আচ্ছা বাবা। নতুন নতুন রোমান্টিক গল্প পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সাদনান কোনো রকমে খেয়ে ওখান থেকে উঠে পড়লো। সাদনান ভালো করেই বুঝতে পেরেছে নূর শয়তানি করে এইসব বলেছে যাতে খেতে না পারে। আজ অনেক কাজ ওদের বাসায়, ওদের রিসেপশনের জন্য যে যার কাজে বিজি হয়ে পড়েছে। নূর একা একা বসে থেকে কি কি করবে ভাবে। সাদমানের মা ওকে ওদের ছাদে নিয়ে গেল। খুব সুন্দর ছাদটা, চারিদিকে বিল্ডিং আর বিল্ডিং। এদের বাসায় এরিয়াটা অনেক বড়। এদের বাগানে বিভিন্ন ফলের গাছ লাগানো আছে আর ছাদের চারপাশটা ফুল গাছে ভরা। দেখেই বোঝা যাচ্ছে কেউ খুব যত্ন করে এগুলো লাগিয়েছে। একটা খুব সুন্দর দোলনা সহ বসার জায়গা। চারপাশটা মনোমুগ্ধকর একটা পরিবেশ। নূর খুব মনোযোগ দিয়ে চারপাশটা হেঁটে হেঁটে দেখছে। নূর, তুই এখানেই থাক, তোর বাবা ফোন করছে, আমি দেখে আসি আমাকে ডাকছে কেন। আচ্ছা মামা, তাড়াতাড়ি এসো। যাব আর আসবো কেমন? তুই দুষ্টুমি করিস না কেমন? নূর মনে মনে এত ভালো লাগা মনোমুগ্ধকর পরিবেশ। একটা সেলফি না তুললে এটা নিজের প্রতি নিজের অবিচার করা হয়। সত্যি তো। নূর রেলিং এর পাশে দাঁড়াতেই নাকে একটা বোটকা গন্ধ আসে। সে এতেও সেলফি তোলাই বিজি। সে এতই সেলফি তোলাই বিজি যে ওর কোনো হুঁশ নেই। নূরের হাতে বেঁধে কিছু একটা নিচে পড়ে গেল। ওর নিচে থেকে কেউ চিৎকার করে উঠল। কে চিৎকার করে দেখার জন্য নূর নিচের দিকে তাকায়। সাদনানের বাবা একটা কাজে ওকে বাইরে যাওয়ার জন্য বলল। সাদনান রেডি হয়ে যাচ্ছিল, হঠাৎ ওপরের মাথায় কি যেন পড়ল। সাদনান চোখ মুখ কুঁচকে জোর একটা চিৎকার দিল। সাদমানের মা ওর কাছে দৌড়ে গেল আর ওপর থেকে নূর এটা দেখে। সাদনান ওপরের দিকে তাকিয়ে দেখে নূর 32 পাটি দাঁত বের করে ওর দিকে তাকিয়ে গগন ফাটিয়ে হাসি দিচ্ছে। সাদনানের মা নূরের হাসি দেখে হাসতে শুরু করেছে। সাদনান রাগে দুঃখে হনহন করতে করতে ওপরে চলে গেল। সাদনান ওর রুমে না গিয়ে সোজা ছাদে চলে গেল। ছাদে গিয়ে দেখে নূর সেলফি তুলতে বিজি। নূর বিভিন্ন পোজে হেলে দুলে সেলফি নিচ্ছে। সাদনান কোনো কথা না বলে নূরকে গিয়ে জড়িয়ে ধরলো। সাদনানের মাথা নূরের গলায় ঘষে দিল আর সাদনানের মাথার গোবর নূরের গালে লেগে গেল। সাদনানের এমন কাজে নূর অবাক হয়ে তাকিয়ে আছে। সাদনান নূরকে ছেড়ে দিয়ে নূরের দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে বলল, এই যে আমার দুষ্টু বউ, এই গরিবের পারফিউমটা কেমন লাগছে তোমার? অসভ্য ছেলে, তুই এটা কি করলি? যা বাবা, আমি আবার কি করলাম? তুমি আমাকে এত ভালো একটা পরিস্থিতির সাথে পরিচয় করে দিলে। তোমাকেও এর থেকে কিছু না দিলে তোমার সাথে অন্যায় করা হতো। কুত্তা, বানর, সাদা ভাল্লুক, ডাইনোসরের 3 নাম্বার বাচ্চা, তোকে এবার কি শিক্ষা দেই তুই দেখ। সে পরে দেখা যাবে। আগে এটা বলেন তো, আপনার এখনকার অনুভূতিটা কেমন? আপনার এখনকার অনুভূতিটা যদি আমার সাথে শেয়ার করতেন। আমার অনুভূতি আপনাকে খুব তাড়াতাড়ি বোঝাবো ডেভিল জামাই। আমার সাথে লাগতে আসলে এবার থেকে এরকমই হবে। এই যে দুষ্টু বউ, এবার এই ডেভিল বরের আসল রূপ দেখবে। নূর রাগে হনহন করতে করতে নিচে চলে গেল। সাদনানও সাথে গেল। সাদনান রুমে ঢোকার আগেই নূর ডোর লক করে দিল। সাদনান ডেকেও নূরকে ডোর খোলাতে পারলো না। নূর আগে শাওয়ার নিল, তারপর সাদনানের সব কাপড়গুলোকে বের করে পানিতে ডুবিয়ে রাখলো। ওদিকে সাদনান সুপর রুমে গিয়ে শাওয়ার নিল আর টাওয়াল পরে বসে রইল আর বারবার উকি দিচ্ছে নূর ডোর খুলেছে কিনা। আরে ইয়ার, এবার তো রুম থেকে বের হও। আজ না জানি আমার ইজ্জতের ফালুদা না করে ছাড়ে। আজ বাড়িতে কত মানুষ, আমি এইভাবে কিভাবে বের হব? উফ, এই শুভ গাধাটাও আসছে না। আজ আমিও দেখব তুই কেমন করে ড্রেস পাস। আমার সাথে লাগতে আসা, দাঁড়া, তো সাঁতার কাটার ব্যবস্থা করছি আমি। নূর সাদনানের রুমের বারান্দায় গিয়ে দেখে একজোড়া ময়না পাখি। কথা বলতে পারে কিনা দেখার জন্য নূর ওদের খাঁচায় টোকা দিল। অমনি দুষ্টু বউ, না বিউ, দুষ্টু বউ না
বলেই চেঁচামেচি শুরু করলো। নূর ওদের কথা শুনে মুচকি হেসে ভ্রু কুচকে দিয়ে ওদের দিকে রাগি চোখে তাকিয়ে, এসব তোদেরকে কে শেখালো? ওই ফাজিলটা, তাই না? নূর শাড়ি পরতে পারে না, এই জন্য স্কার্ট আর লেডিস স্কার্টের সাথে শেখালো ওই ফাজিলটা, তাই না? নূর শাড়ি পরতে পারে না, এই জন্য স্কার্ট আর লেডিস স্কার্টের সাথে ওড়না পেঁচিয়ে ড্রয়িং রুমে গেল। ওইখানে গিয়ে দেখে কয়েকটা বাচ্চা বসে বসে খেলছে, আর একটা বাচ্চা নূরকে দেখে ফোকলা দাঁতে হাসি দিল। নূর ওই বাচ্চার কাছে গিয়ে দেখে বাচ্চাটার হাতে অনেকগুলো চকলেট। নূর বাচ্চাটাকে কোলে নিয়ে খুব আদর করলো, আর অনেক সময় ধরে বাচ্চাটার গালগুলো খুব চটকে দিল। বাচ্চাটার কাছ থেকে অনেক সময় ধরে চকলেটগুলো হাতানোর চেষ্টা করেও নূর কিছুতেই চকলেটগুলো নিতে পারলো না। এক সময় জোরে একটা চিমটি দিল, আর বাচ্চাটা চিৎকার করে কেঁদে উঠল। আর সাধনজন শুভকে ডেকে নিয়ে নতুন করে ড্রেস আনিয়েছে। তারপর ড্রেসগুলো পরে বের হয়েছে, আর কাজের মেয়েকে দিয়ে ওর ভেজা কাপড়গুলো ছাদে শুকাতে বলে দিয়ে এসেছে। সাদনার নিচে নেমে এপাশ ওপাশ যাচ্ছিল। বাচ্চাটা এক দৌড়ে সাদনানের কোলে ওঠে। আরে আমার সিমি সোনাটা কান্না করে কেন? আরে আম্মু কান্না করে না সোনা, কি হয়েছে বলো তো আমাকে, কান্না করছো কেন? এও আমার দেখার বাকি ছিল, ছোট্ট একটা বাচ্চার থেকে চকলেট কেড়ে খাওয়ার জন্য। এই মেয়েকে নিয়ে আর কত লজ্জায় পড়তে হবে আল্লাহ জানে। এটা কেউ জানতে পারলে কত হাসাহাসি করবে, একটা বাচ্চার থেকে চকলেট কেড়ে খেতে চাই। খুব ভালো করছো। ও চাইলে ওকে একদম চকলেট দিবে না কেমন? আমি একটু পর তোমাকে আরও চকলেট এসে দিব কেমন? সাদনান মিশিকে কোলে নিয়ে কোল থেকে নামিয়ে নূরকে খুঁজতে থাকে। এক সময় নূরকে রান্নাঘরে দেখতে পাই, ওর মায়ের সাথে গল্প করছে আর কি যেন খাচ্ছে। সাদনান রান্নাঘরে গিয়ে একবার নূরের দিকে তাকিয়ে ওর মাকে কফি দিতে বলল, আর নূরের দিকে তাকিয়ে দেখে নূর মাংস পরোটা খাচ্ছে খুব তৃপ্তি করে। নূর একবার সাদনামের দিকে তাকিয়ে মুখ ভেঙচি দিয়ে আবার খাওয়াতে মনোযোগ দিয়েছে। মুখ ভেঙচি দিতে গিয়ে একটা বিষম খেলো নূর। সাদনান নূরের সামনে পানি ধরলো, নূর না খেয়ে মুখ ঘুরিয়ে নিল। সাদনান নূরের আরেকটু কাছে গিয়ে বলল, পানিটা খাও, তা না হলে সবাইকে বলে দিব তুই মিমির থেকে চকলেট কেড়ে খেতে চেয়েছিলে। দুষ্টু বাচ্চাটা বলে দিয়েছে, এবার ওকে আর 2টা চিমটি দিব আমার সাথে দেখা হলে। নূর সাদনানের হাত থেকে পানির গ্লাসটা নিয়ে একেবারে পানি খেয়ে নিল। তারপর সাদনানের দিকে রাগি চোখে তাকিয়ে একটা গোটা পরোটা নিয়ে ঝোল দিয়ে সাদনানের মুখে চেপে ধরে। মুখের মধ্যে পরোটা ঢুকিয়ে হনহন করতে করতে রান্নাঘর থেকে চলে গেল নূর। সাদনানের মা একটু হেসে রান্নাঘর থেকে চলে গেল, আর সাদনান মুখে পরোটা নিয়ে হাবলার মতো দাঁড়িয়ে আছে। নূর এটা করবে সাদনান ভাবতে পারেনি। ওদিকে নূর যাওয়ার সময় একটা একটা নাদুস মহিলার সাথে ধাক্কা খেয়ে মহিলাটাকে বুঝতে পারেনি এটাই নতুন বউয়ের জন্য একটু কিছু শুনিয়ে দিল। আর নূর রেগে গিয়ে, ওই মুটকি, তুই কি চোখে কম দেখিস? একটু কম খা, শরীরে এত মাংস হয়েছে যে ওই চোখ দুটো মাংসতে ঢেকে যাচ্ছে, আর এখন চোখেও কম দেখিস। নূর আরো রেগে গিয়ে মহিলার সাথে ঝগড়া করতে আসে। সাদনান আর ওর মা এসে দুজনকে থামায়। সাদনান নূরকে জোর করে রুমে নিয়ে যায়, আর ওই মহিলাকে নিচে বাগানে গিয়ে নিয়ে যায়। সাদনানের মা নূর রুমে গিয়ে বকবক করতেই থাকে, আর সাদনান ওর দিকে তাকিয়ে। দেখতে তো আল্লাহ কোন দিকে কম করেনি, এক কথায় মাশাল্লাহ। কিন্তু একটাই সমস্যা, তোমার মাথায় একটা তার ছেঁড়া হলে কম হতো, কিন্তু এখন তো দেখি 3টেই ছেঁড়া। আমি এই লিনকে নিয়ে সারা জীবন থাকবো, এটা ভাবা যায়? এই কাঠবিড়াল, তুই আমার দিকে তাকিয়ে কি ভাবছিস? লুচু পোলা, যা ভাগ এই রুম থেকে। মেয়ে মানুষ দেখলেই হা করে তাকিয়ে থাকতে ইচ্ছে করে, তাই না? নিজের বিয়ে করা বউয়ের দিকে তাকালাম, তাও আমাকে লুচুর অপবাদ দিলে? ঠিক আছে, তাহলে আজ লুচুগিরি করেই এই অপবাদটা নিব, তা না হলে নিজেও শান্তি পাবো না। কি বলছেন? আমাকে একদম ভয় দেখাবেন না, আমি একদম ভয় পাই না। সাদনান এগোতে থাকে আর নূর পেছাতে থাকে। সাদনান নূরের মুখের অবস্থা দেখে কোন রকমে নিজের হাসি আটকে রাখে। এই মেয়েগুলো এই রকমই হয়, দূরে থাকলে মুখে হাজারো প্রলাপ বকে, বাট ভালোবাসার মানুষটা সামনে এসে দাঁড়াতেই সব গন্ডিপনা ফিনিশ। সাদনান মনে মনে খুব মজা নিচ্ছে।
আর নূরের ভয়ে মুখটা শুকিয়ে গেছে, মনে হচ্ছে এক্ষুনি কেঁদে দেবে। পেঁচাতে পেঁচাতে নূর দেওয়ালের সাথে ধাক্কা খায়, আর সাদনান শয়তানি হাসি দিয়ে পাশের আলমারি থেকে একটা বক্স বের করে নূরের সামনে এগিয়ে দেয়। নূর বোকার মতো সাদনানের দিকে তাকিয়ে নিজের বোকামির জন্য নিজেই নিজেকে মনে মনে বকা দিচ্ছে। আরে নূর কুল ইয়ার, ওই উগান্ডার সামনে লুচু বদ বলা, তোরে হারপিকের পুকুরে ডুবাবো। সাদনান আর কিছু না বলে চলে গেল। আবার হুট করে এসে দুম করে নূরের গালে কিস করে দিয়ে দৌড় দিছে, যাতে ইন্টারন্যাশনাল গালিগুলো থেকে এখন মুক্তি পায়। নূর কি করবে বুঝতে না পেরে বিছানার ওপর ঠাস করে বসে ফ্যাঁ ফ্যাঁ করে কেঁদে দিল। আর সাদনান দরজার পাশে দাঁড়িয়ে নূরের কাণ্ড দেখে হেসে লুটোপুটি খাওয়ার মতো অবস্থা। দুষ্ট বউ, তুমি আমাকে দুষ্টুমিতে হারাতে পারবে ঠিকই, বাট আমি তোমাকে রোমান্টিকতার থেরাপি দিতে থাকবো। দেখি তুমি আমাকে ভালো না বেশে কেমনে থাকো। তুমি আমার দুষ্ট বউ, আর আমি তোমার জন্য রোমান্টিকের ডেভিল বর হব। আজ থেকে শুরু এই ডেভিলকে দেখার জন্য। সাদনানের ভাবিরা নূরকে আবার শাড়ি পরিয়ে দেয়। সাদনানের বউ দেখার জন্য আরো মানুষ এসেছে, ওদের সামনে নিয়ে গিয়ে বসিয়ে দিল। নূর এবার পড়েছে গ্যারাকলে। কিছু সময় মাথা নিচু করে বসে থাকার পর আর পারছে না এভাবে কার্টুনের মতো বসে থেকে রোবটের মতো উত্তর দিতে। ওই মহিলারা এটা সেটা জানতে চাচ্ছে, আর নূর সেগুলোর উত্তর দিচ্ছে, আর মহিলাদের গোষ্ঠী উদ্ধার করছিল, আর পাড়া প্রতিবেশীদের খাওয়ার জন্য ব্যবস্থা করে দিল। আর সাদনানের মা বুঝতে পেরে নূরকে খাবার পরিবেশন করার জন্য টেবিলের সামনে নিয়ে গেল। নূরকে সাদনানের পাশে বসিয়ে দিল। সাদনানের বাসায় সবাই একসাথে খায়, আর সাদনানের বাবার কড়া নির্দেশ সকালে আর রাত্রে একসাথে খাবার খাবে। সে যে যার কাজ আছে সব একসাথে খাওয়ার আগে ও পরে করতে হবে। সাদনান নূরের মুখের দিকে তাকিয়ে এটা ওটা খাবার তুলে দিচ্ছে। নূর বারবার না করতেও সাদনানের কথা শুনছে না। নূর সাদনানের দিকে রাগী চোখে তাকিয়ে আছে। হঠাৎ সাদনান চিৎকার করে উঠল, আউচ! কিরে, কি হলো? সাদনানের বাবা মা সাদনানের দিকে হাঁ করে তাকিয়ে আছে। সাদনান হুট করে এইভাবে চিৎকার করায় উঠলো কেন? সাদনানের মা বুঝতে পেরেছে নূর কিছু করেছে, তাই সাদনানের দিকে না তাকিয়েই অন্য কথা তুললো। আর নূর সাদনানের পায়ে নখ বসিয়ে চেপে ধরে আছে। বেচারা সাদনান না পারছে বলতে, না পারছে কি করতে। আজ ওদের রিসেপশনের জন্য পুরো বাড়িটা সাজানো হচ্ছে। চারপাশে বিভিন্ন রকমের লাইট, বিভিন্ন রকম কাপড় দিয়ে সাজানো হচ্ছে। চারিদিকে বাচ্চারা হইচই, সবাই বিভিন্ন কাজে ছুটোছুটি করছে। সাদনান ওর কিছু কাজের জন্য বাসার বাইরে গেছে। নূর বসে বসে সাদনানের ভাবিদের সাথে গল্প করছে। নূরকে ওদের বিভিন্ন কথা বলে লজ্জা দিচ্ছে, লজ্জায় ফেলার চেষ্টা করছে, বাট নূর খুব বুদ্ধি খাটিয়ে ওদের থেকে এড়িয়ে যাচ্ছে। নূর মনে মনে ওদের গোষ্ঠী উদ্ধার করছে, আর ওদের সামনে মুখে হাসি ঝুলিয়ে রেখেছে। আমার দেবর কিন্তু তোমাকে খুব ভালোবাসে। কালকে রাতে যে সাদনান তোমাকে রুম থেকে বের করবে না, এটা আমরা খুব ভালো করে জানি, তবু ওকে বকা দিলাম। দিয়ে আমার গোষ্ঠী উদ্ধার করছেন। না মানে আসলে আমাকে খুব রাগিয়ে দিয়েছিল, এই জন্য বকা খাওয়ালাম। তাহলে একসময় আদর দিয়ে বসিয়ে দিও, কেমন? আর যদি আমার বাড়ি হতো তাহলে আপনাদের কি হাল করতাম। আল্লাহ গো, আমার মুখে ব্রেক দাও। না জানি মুখের ব্রেক কতটুকু সময় ধরে রাখতে পারবো। একবার আমার মুখের ব্রেক ছুটে গেলে না জানি এদের হাল কি হবে। আচ্ছা, তুমি এখন একটু বিশ্রাম নাও, একটু পর পার্লার থেকে লোক আসবে তোমাকে সাজাতে। আমরা গেলাম। যাক বাবা, বাঁচা গেল। জি ভাবি। উফ বাবা রে বাবা, এই বিয়ে না বোঝা। বাপি, তুমি আমাকে কোন গ্যারাকলে পাঠালে? উরি মা, এই হুকুমুখোটা তো সেই হ্যান্ডসাম। দেওয়ালে লাগানো সাদনানের ছবিগুলো দেখে কথাটা বলল। সাদনান খুব শৌখিন একটা ছেলে, সেটা ওর রুম দেখলেই বোঝা যায়। রুমের মাঝখানে বেড, তার পাশে সেন্টার টেবিল, আর একটা বই রাখা শেলফ, সেখানে বিভিন্ন রকমের গল্পের বই। একটা আলমারির সাথে বিভিন্ন রকমের আসবাবপত্র দিয়ে রুমটা সাজানো। রুমের প্রতিটা জিনিস লেটেস্ট মডেলের। ছেলের চয়েস আছে বলতে হবে, ছেলেটার চয়েস আছে বলতে হবে। নূর ঘুরে ঘুরে রুমটা দেখছে, আর মনে মনে ভাবছে একটা ছেলে এত গোছানো কিভাবে। আমি নিজেই একটা মেয়ে হয়ে অগোছালোর চূড়ান্ত সীমানায়।
আমার রুমটা আমি কোনো দিন গুছিয়েও রাখতে পারি না। ইস, আমার রুমটার জন্য এখন খুব কষ্ট হচ্ছে। থাক, মন খারাপ করে কি হবে? একদিন তো মরেই যাব। রুম গুছিয়ে কি হবে? কি আর করা, রুম গোছাতে তো পারি না, এই বলে মনকে এখন সান্ত্বনা দেই। তবে এই ডেভিলটা তো সাজাতে পারে। আমি আর শিখে কি করব? ওকে দিয়ে সব কাজ করিয়ে নিব। সাদনান বিভিন্ন পোজ দিয়ে